আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি ইমতিয়াজ, পড়াশোনা করছি সুনামগঞ্জ মেডিকেল কলেজ। তো আমরা পড়তেছিলাম হচ্ছে চ্যাপ্টার 4, জীববিজ্ঞানের মধ্যে হচ্ছে চ্যাপ্টার 4টা আর কি। তো এই চ্যাপ্টার 4-এর আমরা আরও 2টা ক্লাস করে ফেলছি। 2টা ক্লাস হচ্ছে করছি। ওখানের মধ্যে একটাতে হচ্ছে সালোক সংশ্লেষণ, আরেকটাতে সালোক সংশ্লেষণ পর্যন্তই পড়ানো হয়েছে। আর এখন আজকের ক্লাস হচ্ছে আমরা এই শ্বসনটা থেকে শুরু করে, অর্থাৎ এই শ্বসনটাই শেষ আর কি। শ্বসন থেকে লাস্ট পর্যন্ত আজকে করে বলবো ইনশাল্লাহ। আর বাকি আগের 2টা ক্লাস যারা করো নাই তারা করে আসিও, করলে আসলে এই ক্লাসের সাথে ওই ক্লাসের কোনো সম্পর্ক নাই যদিও, তাও করে আসলে ভালো আর কি। তো আমরা শুরু করি তাহলে আজকে শ্বসনটা। আচ্ছা, তাহলে শ্বসনের ইংলিশ নামটা কি? শ্বসনের ইংলিশ নামটা হচ্ছে রেসপিরেশন। শ্বসনের ইংলিশ নামটা কি? শ্বসনের ইংলিশ নাম হচ্ছে রেসপিরেশন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখানে উপরে এই প্যারাটাতে কিছু নাই। এই প্যারাটাতে আসলে তেমন পড়ার মতো কিছু নেই, এটা হুদাই একটা জিনিস, অপ্রয়োজনীয় জিনিস। এরপরে দেখো কি বলছে, জীবের জীবন ধারণ অর্থাৎ চলন, ক্ষয়পূরণ, বৃদ্ধি, জনন প্রভৃতি জৈবিক কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন হয়। বুঝছো? দেখো তুমি এখন এখানে জীবের জন্য বলতে কি বোঝাইছে? জীবের জীবন ধারণের জন্য। জীব বলতে কাদের বোঝাই? জীব বলতে এখন তুমি অনেকে বলবে যে মানুষই তো জীব। হ্যাঁ, মানুষ জীব, অবশ্যই মানুষ জীব, কিন্তু জীব বলতে বোঝায় হচ্ছে তোমার উদ্ভিদ ও প্রাণীদেরকে, ঠিক আছে? জীব বলতে কাদের বোঝায়? উদ্ভিদ এবং প্রাণী। তো এই প্রাণীর মধ্যে মানুষ আছে আর কি, উদ্ভিদেও কিন্তু জীব। তো দেখো, জীবের জীবন ধারণ অর্থাৎ জীবন ধারণ বলতে এই চলন, ক্ষয়পূরণ, বৃদ্ধি, জনন প্রভৃতি সকল জৈবিক কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে? তো এখন দেখো, আমরা যে কথা বলি, এই যে আমি এখন কথা বলতেছি, হ্যাঁ, এই কথা বলতে আমার শক্তি লাগতেছে। আমি হাঁটলে শক্তি লাগে, আমি দৌড়াইলে শক্তি লাগে, আমি যা করি না কেন সকল কাজের জন্য আমার শক্তি লাগে। ইভেন আমি যদি ঘুমাইও থাকি তখন আমার শক্তি লাগে। কীভাবে শক্তি লাগে? তখন আমার এই যে শরীরের ভিতরে অনেক ক্রিয়া বিক্রিয়া হয়, অনেক মেকানিজম হয় না? হ্যাঁ, যে শ্বাস প্রশ্বাস নেও, অর্থাৎ তুমি যে নিঃশ্বাস নাও এবং কী বলে আমরা যে প্রশ্বাস, হ্যাঁ, ওগুলো ত্যাগ করি, হ্যাঁ, তো এই প্রক্রিয়াটাতেও তোমার প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়। এরপর দেখো, আমরা আগেই বলেছি এই শক্তির প্রধান উৎস হলো সূর্যালোক, অর্থাৎ শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্যালোক। তাহলে শক্তির প্রধান উৎস কে ভাই? শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্যালোক। তো এরপর দেখো, এরপর কি বলছে, যে সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ সৌরশক্তিকে শর্করা জাতীয় খাদ্যবস্তুর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চয় করে রাখে। তাহলে দেখো, আমরা সালোক সংশ্লেষণ করছি না? সালোক সংশ্লেষণের মাধ্যমে কী বলছি? যে সৌরশক্তিকে কনভার্ট করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। রাসায়নিক শক্তি বলতে কি? ওটা যদি কোনো শক্তি, তো তোমার শক্তি জিনিসটা হচ্ছে কখনো ক্ষয় হয় না বা নষ্ট হয়ে যায় না, শক্তি কখনো ধ্বংস হয় না। তা সে কী হয়? এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়ে যায়, এক রূপ থেকে অন্য রূপে যায়, কিন্তু সে কখনো ধ্বংস হয় না। তো এই যে শক্তিটা শর্করা জাতীয় খাদ্যবস্তুর মধ্যে স্থিতিশক্তিরূপে জমা থাকে বা সঞ্চয় করে রাখে। এটা কার মাধ্যমে হয়? সালোক সংশ্লেষণের মাধ্যমে। আমরা কি করছিলাম? যে সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ কী করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই শর্করা জাতীয় খাদ্যের ভিতরেই আমাদের শক্তিটা জমা থাকে। কোন শক্তিটা? স্থিতিশক্তি হিসাবে। শক্তিটা কীভাবে জমা থাকে? স্থিতিশক্তিরূপে জমা থাকে, ঠিক আছে? সরি। আচ্ছা, দেখো তাহলে সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ সৌরশক্তিকে শর্করা জাতীয় খাদ্যবস্তুর মধ্যে স্থিতিশক্তিরূপে সঞ্চয় করে রাখে। তাহলে কোন শক্তির উপর সঞ্চয় করে রাখে? স্থিতিশক্তির রূপে। এরপরে দেখো, এখন ভাই স্থিতিশক্তি জিনিসটা কি? তোমার শক্তিটা যদি কোনো কিছুতে যখন সঞ্চয় করে রাখা হয় তখন তাকে বলা হয় স্থিতিশক্তি, ঠিক আছে? এতটুকুই। আচ্ছা, এরপর দেখো, এরপর বলছে খাদ্যের মধ্যে সঞ্চিত এই ধরনের শক্তি জীব তার জীবন ধারণের জন্য সরাসরি ব্যবহার করতে পারে না। দেখো, খাদ্যের মধ্যে যে সঞ্চিত শক্তিটা আছে, এই শক্তিটা জীব তার কাজের জন্য বা জীবন ধারণের জন্য সরাসরি ব্যবহার করতে পারে না। এখন দেখো, আমি সরাসরি কেমনে ব্যবহার করবো? দেখো, আমার একটা আপেলের মধ্যে যে শক্তিটা আছে সেটাকে আমি সরাসরি ব্যবহার করতে পারবো? আপেলটা আমাকে খাইতে হবে। খাওয়ার পরে এখান থেকে অনেক কিছু মেকানিজম হয়ে, পরিপাক হয়ে, হজম হয়ে, তারপরে ওই আপেলটা থেকে আমি শক্তি পাবো,
ঠিক আছে। তো এইটাই বলছে যে খাদ্যের মধ্যে সঞ্চিত এই ধরনের শক্তি জীব তার জীবন ধারণের জন্য সরাসরি ব্যবহার করতে পারে না। এরপর দেখো, শ্বসনের সময় জীবদেহে এই স্থিতিশক্তি রাসায়নিক শক্তির হিসেবে তাপরূপে মুক্ত হয়। অর্থাৎ যখন ওই যে খাদ্যের মধ্যে স্থিতিশক্তি রূপে জমা থাকে, ওই জমাটা যে শ্বসনের সময় শ্বসনের মাধ্যমে রাসায়নিক শক্তি হিসেবে তাপরূপে মুক্ত হয়। কীরূপে মুক্ত হয় ভাই? তাপরূপে মুক্ত হয়। হ্যাঁ, এখন দেখো, তুমি যদি দৌড়াও, হ্যাঁ, দৌড়ালে তোমার শক্তি খরচ হবে না? শক্তি খরচ হয়। শক্তি খরচ হওয়ার পরে দেখবা তুমি যে দৌড়াইলে তুমি ঘামছো। হ্যাঁ, কেন ঘামছো? দেখো, তোমার দৌড়ানোর ফলে তোমার শক্তি খরচ হয়েছে। শক্তি খরচ হওয়ার মাধ্যমে তোমার শরীরে তাপ উৎপন্ন হয়েছে। তাপ উৎপন্ন হওয়ার কারণে তোমার শরীরের তাপ কমানোর জন্য বডি কী করছে? ঘাম ছেড়ে দিছে, অর্থাৎ পানি বের করছে। এই যে ঘাম ছেড়ে সে কী করছে? তাপ কমাইছে। এই জন্য বলছে যে দেখো, এই রাসায়নিক শক্তিটা কি হয়? তাপরূপে মুক্ত হয়। ঠিক আছে। তো স্থিতি শক্তিটা রাসায়নিক শক্তিরূপে হিসেবে তাপরূপে মুক্ত হয় কোন সময়? শ্বসনের সময়। তো তাহলে আমাদের শ্বসনটা কেন গুরুত্বপূর্ণ দেখছো? আমি বলি, তোমাকে একটু দেখাই। সালোক সংশ্লেষণের মাধ্যমে কি হয়? এই সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি হয়। খাদ্য, এই খাদ্যের মধ্যে কী থাকে? শক্তি থাকে। শক্তি কীভাবে থাকে? স্থিতি হিসাবে থাকে, অর্থাৎ স্থিতিশক্তিরূপে থাকে। তো যখন শ্বসন হওয়ার পরে এই স্থিতিশক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়। কোন শক্তিতে ভাই? রাসায়নিক শক্তিতে। ঠিক আছে। কীভাবে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই রাসায়নিক শক্তিটা অনেক সময় তাপ হিসাবে মুক্ত হয়, তাপরূপে মুক্ত হয়। কোন রূপে? তাপরূপে মুক্ত হয়, অর্থাৎ তাপ হিসাবে কাজ করে আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এরপর বলছে এবং জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়, অর্থাৎ তাপমুক্ত হয়ে জীবের শারীরবৃত্তীয় কাজের জন্য শক্তি যোগায়। ঠিক আছে। এরপর দেখো, শর্করা জাতীয় খাদ্যবস্তু ছাড়াও প্রোটিন, ফ্যাট, বিভিন্ন জৈব অ্যাসিড শ্বসনিক বস্তু হিসেবে ব্যবহৃত হয়। এখন এখানে আরেকটা কথা আসছে, সেটা হচ্ছে শ্বসনিক বস্তু। কি বলছে? শ্বসনিক বস্তু। এখন দেখো, শ্বসনিক বস্তু জিনিসটা কি? শ্বসনিক বস্তু হচ্ছে যেই ওই বস্তুগুলোর উপরে তোমার শ্বসনটা হবে। দেখো, আমরা বলছিলাম যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া যে খাদ্যটা উৎপন্ন হয় তার উপরে শ্বসনটা হয়। ঠিক আছে। অর্থাৎ কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের মধ্যে শক্তিটা জমা থাকে, ওইটাকে বের করার জন্য শ্বসনটা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের উপরে হয়। কিন্তু একইভাবে তোমার শুধু শর্করা না, প্রোটিন, ফ্যাট যা আছে সব কিছুর মধ্যে শক্তি জমা থাকে, ওইগুলাতেও শ্বসনটা হয়। তো শ্বসন যেই পদার্থগুলোর বা যেই খাদ্যবস্তুগুলোর উপরে হয়, ওগুলাকে বলা হয় হচ্ছে শ্বসনিক বস্তু। অর্থাৎ শ্বসনটা যাদের উপরে কাজ করে বা ক্রিয়া করে, হ্যাঁ, ওগুলাকে বলা হয় শ্বসনিক বস্তু। এখন শ্বসনিক বস্তু তুমি কাকে কাকে বলবা? যে এই যে দেখো, শর্করা জাতীয় খাদ্য, তারপর হচ্ছে এই প্রোটিন, ফ্যাট, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড। এগুলো হচ্ছে কি? শ্বসনিক বস্তু হিসেবে কাজ করতে পারে। কী হিসাবে ভাই? শ্বসনিক বস্তু হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, আশা করি বুঝছো। এরপরে দেখো, জীবদেহে এই জটিল যৌগগুলো প্রথমে ভেঙে সরল যৌগে পরিণত হয়। কোন জটিল যৌগগুলো? এই যে দেখো, এখানের মধ্যে যে আমাদের শর্করা, প্রোটিন, ফ্যাট, এগুলো হচ্ছে কি? জটিল। এগুলো হচ্ছে জটিল যৌগ, বুঝছো? শর্করাও জটিল, প্রোটিনও জটিল, ফ্যাটও জটিল। ঠিক আছে। এগুলোকে কী করতে হয়? দেখো, আমরা যে তোমার ভাতটা হচ্ছে সরাসরি শর্করা। ঠিক আছে। ভাতটা কি? মানে ভাতটা হচ্ছে শর্করাই। এই শর্করাটা আমি যখন খাই, হ্যাঁ, এটাকে সরাসরি আমার বডি গ্রহণ করতে পারে না। এটা কি করতে হয়? ভাঙতে হয়। ভেঙে কি হয়? সরল আকারে পরিণত হয়। অর্থাৎ যে আমরা বলি না যে হজম হয়, হয়ে যায়, পেস্ট আকার হয়ে যায় চাবানোর ফলে, হ্যাঁ। তো এগুলো আস্তে আস্তে ভেঙে যায়। ভেঙে কি হয়? ভেঙে এগুলা সরল আকার হয়, সরল যোগে পরিণত হয়। তখন এরপর এগুলোকে সহজে হজম করা যায় বা শক্তিতে রূপান্তর করা যায়। তো এটাই বলছে। দেখো কি বলছে, জীবদেহে এই জটিল যৌগগুলো প্রথমে ভেঙে সরল যোগে পরিণত হয় এবং পরে জারিত হয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তি বলতে যে এটিপি, পরে এটিপি হিসেবে রূপান্তরিত হয়। আমরা ওই যে পুষ্টি যেটাকে বলি, পুষ্টিটাই আলটিমেটলি এটা। ঠিক আছে। এরপর দেখো, সাধারণ তাপমাত্রায় জীবদেহের প্রতিটি কোষে দিবারাত্রি, দেখো প্রতিটি কোষে, হ্যাঁ, প্রত্যেকটা কোষের মধ্যে শ্বসন হয়। হ্যাঁ, কোন কোষে? প্রত্যেকটা কোষেই শ্বসনটা হয়, দিবারাত্রি হয়। ঠিক আছে। প্রত্যেকটা কোষে হয় এবং দিবারাত্রি 24 ঘন্টায় হয়। হ্যাঁ, আমাদের সালোক সংশ্লেষণ কিন্তু 24 ঘন্টা হয় না। রাতে সালোক সংশ্লেষণ কমে যায়, অনেক কমে যায়, কিন্তু এই শ্বসনটা দিবারাত্রি 24 ঘন্টা প্রত্যেকটা কোষের মধ্যে হয়। আচ্ছা, এরপরে দেখো, তবে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল বলতে কি? ফুল, পাতার কুড়ি, অঙ্কুরিত বীজ, মূল ও কাণ্ডের অগ্রভাগে শ্বসন ক্রিয়ার হার অনেক বেশি। তাহলে শ্বসন ক্রিয়ার হার কোথায় কোথায় বেশি? শ্বসন ক্রিয়ার হার হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। উদ্ভিদের বর্ধিষ্ণু অর্থাৎ যেগুলা বাড়ে, হ্যাঁ, ওগুলোকে বলা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। তো ফুল, তারপর হচ্ছে পাতার কুড়ি, তারপর হচ্ছে অঙ্কুরিত বীজ, এগুলো বেড়ে ওঠে। এরপর হচ্ছে মূল,
এরপর হচ্ছে কাণ্ডের অগ্রভাগ, এগুলোতে শ্বসন ক্রিয়ার হার অনেক বেশি। এরপর দেখো সজীব কোষে সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে শ্বসন ক্রিয়া সম্পন্ন হয়। শ্বসন কোথায় কোথায় হয়? সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া, এই দুই জায়গায় শ্বসনটা হয়। কেন দুই জায়গায় হয় সেটা আমরা একটু পরে জানবো, ঠিক আছে? তাহলে সজীব কোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে কী হবে ভাই? শ্বসনটা সম্পন্ন হয়। আচ্ছা, এই জৈব রাসায়নিক, এরপর দেখো এই জৈব রাসায়নিক প্রক্রিয়া জীবদেহে যৌগিক খাদ্যদ্রব্য জারিত করে সরল দ্রব্য পরিণত করে, এটা আমরা আগে পড়ছি। এখন তোমার ভাই আমি একটা কমন একটা জিনিস জিজ্ঞেস করব, সেটা হচ্ছে তোমাকে যদি জিজ্ঞেস করি যে শ্বসন জিনিসটা কী, বা তুমি কী বুঝো শ্বসন সম্পর্কে। এখন তো আমি এখানে অনেক কিছু বলছি বা বই ছিল, এখন তোমার যদি আমি বলি যে শ্বসন বলতে তুমি কী বুঝো, তখন তুমি আমার কী বলবা বলো তো? দেখো আমি এখানে একটা খালি পেজ নিলাম, তোমাদেরকে একটা জিনিস বুঝাই। দেখো আমরা অনেকে জানি যে তোমার শ্বসন বলতে মানে মনে করো আমি লিখলাম শ্বসন, হ্যাঁ, তো এই শ্বসন বলতে অনেকে মনে করে যে শ্বসন জিনিসটা হচ্ছে তোমার অক্সিজেন গ্রহণ এবং CO2 ত্যাগ। হ্যাঁ, এটা ঠিক যে অক্সিজেন গ্রহণ করে শ্বসনের মধ্যে আর CO2কে ত্যাগ করে, এটা ঠিক, কিন্তু এটা আংশিক ঠিক, পুরোপুরি ঠিক না। কেন ঠিক না? দেখো শ্বসনটা শুধু এই অক্সিজেন গ্রহণ আর CO2 ত্যাগের মধ্যে সীমাবদ্ধ না, এর মধ্যে আরও অনেক কিছু আছে। কী কী আছে একটু তোমাদেরকে দেখাই। দেখো আচ্ছা, আচ্ছা সরি, আমি আসলে মানুষ আঁকতে পারি না, তাও ট্রাই করলাম আর কি। তো মনে করো এটা হচ্ছে একটা মানুষ, তার মাথা এটা, ওকে ওকে, তো এটা হচ্ছে একটা মানুষ, সাপোজ এটা একটা মানুষ, ওকে। তো আচ্ছা চোখ দিই, এটা হচ্ছে একটা মানুষ। তো এখন দেখো এই মানুষটার মধ্যে তোমরা আশা করি জানো যে একটা জীব দেহ, মানুষ তো একটা জীব না, অবশ্যই একটা জীব। তো একটা জীব দেহ গঠিত হয় কিসের মাধ্যমে? অনেকগুলা কোষ, হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন লক্ষ লক্ষ কোটি কোটি কোষ দিয়ে একটা জীব দেহ গঠিত হয়, হ্যাঁ। তো এর মধ্যে অনেকগুলো কোষ আছে। তো আমি মনে করি এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, কথার কথায় 4টা কোষ ধরলাম, হ্যাঁ, কথার কথা কী ধরলাম আমি? এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, হ্যাঁ। মনে করে এগুলো কোষ, এক একটা কোষ, মাইক্রোস্কোপের নিচে দেখলে হাজার হাজার কোষ দেখবা, ঠিক আছে? তো এগুলো একটা কোষ। তো প্রত্যেকটা কী বলছি যে প্রত্যেকটা কোষের মধ্যে শ্বসনটা হয়। তাহলে এই কোষের শ্বসন হবে, এই কোষের শ্বসন হবে, এই কোষের শ্বসন হবে, এই কোষের শ্বসন হবে। ওই যে আমরা বলছি কোষের সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়াতে হয়। তো প্রত্যেকটা কোষেই তো সাইটোপ্লাজম আছে, প্রত্যেকটা কোষেই মাইটোকন্ড্রিয়া থাকে, ঠিক আছে? প্রত্যেকটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, প্রত্যেকটা কোষে যেগুলো সাইটোপ্লাজম আছে, তো প্রত্যেকটা কোষের মধ্যে হবে। এখন দেখো, এখন আসি মূল কথায়, আমাদের পরিবেশে কী থাকে? অক্সিজেন থাকে না? অক্সিজেনটা আমরা কী করি? শ্বাসের মাধ্যমে, এই যে নিঃশ্বাস নিই, নিঃশ্বাসের মাধ্যমে হচ্ছে নাক দিয়ে নেওয়ার পরে এটা ভিতরে যায়, বডির ভিতরে যায় না, গিয়ে এগুলো কোথায় যায়? গিয়ে শেষ পর্যন্ত অক্সিজেনগুলো আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে যায়। তো এই কোষের মধ্যে যখন অক্সিজেনটা গেল, হ্যাঁ, অক্সিজেন যাবে, একইভাবে আমরা মুখ দিয়ে কি খাবার গ্রহণ করি না? খাবারটা খাদ্যটা মূলত কী জিনিস? যে খাদ্যটা নিই, এই খাদ্যটা মূলত কী জিনিস? ওই যে সালোক সংশ্লেষণের মাধ্যমে হয়ে আসছে, সালোক সংশ্লেষণের মাধ্যমে এই খাদ্যটা তৈরি হয়ে আসছে না? তো এর খাদ্যের ভিতরে কী থাকে? খাদ্যের ভিতরে স্থিতি শক্তিটা থাকে না? স্থিতি শক্তি বা যে কথা হলো শক্তি তো থাকে খাদ্যের মধ্যে, হ্যাঁ, খাদ্যের মধ্যে শক্তি থাকে না? এই খাদ্যটাকে যখন খাদ্যটা সরল আকার হয়, হ্যাঁ, ওই যে বলছিলাম আমরা জটিল থেকে সরল হয়, সরল আকার হওয়ার পরে এই সরল আকারটাকে কোষে শোষণ করে, অর্থাৎ কোষের ভিতরে যায় সরল আকারটা, ঠিক আছে? সরল আকারটা কী করে? কোষের ভিতরে যায়। তো দেখো একদিকে অক্সিজেন আসলো, আরেকদিকে আসছে কি? ওই সরল খাদ্যবস্তুটা আসছে, ঠিক আছে? এই দুইটা জিনিস আসার পরে এটাকে ভেঙে অক্সিজেনের মাধ্যমে এই খাদ্যবস্তুটাকে ভেঙে সে কী করে? তোমার শক্তি উৎপন্ন করে। কী উৎপন্ন করে ভাই? শক্তি উৎপন্ন করে। শক্তি উৎপন্ন করার পরে সাথে সাথে সে কার্বন ডাইঅক্সাইডটাকেও উৎপন্ন করে। কী উৎপন্ন করে ভাই? কার্বন ডাইঅক্সাইডটাকেও উৎপন্ন করে। এগুলো আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখবো। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, এই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের নাকের মাধ্যমে আবার পরিবেশে বের হয়ে যায়। তো বুঝছো? আশা করি আমি বুঝাইতে পারছি। অনেক কিছু এলোমেলো হয়ে গেছে, কিন্তু মেইন জিনিসটা আমি তোমারে আরেকবার রিক্যাপ করি। দেখো, হ্যাঁ, আমাদের কোষে অনেকগুলো কোষ আছে, তো প্রত্যেকটা কোষের মধ্যে আলাদা আলাদা শ্বসন হবে। তো আমাদের পরিবেশে অক্সিজেন থাকে, কী থাকে? অক্সিজেন।
এই অক্সিজেনটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে নিই, গ্রহণ করি। গ্রহণ করার পর অক্সিজেনগুলো প্রত্যেকটা কোষের মধ্যে যায়, প্রত্যেকটা কোষের মধ্যে অক্সিজেন যায়। যাওয়ার পরে দেখো, আর হচ্ছে আমরা যখন খাবারগুলো খাই, ওই খাবারগুলো সরলাকার হয়ে কোষের মধ্যে শোষিত হয়। ওই কোষের মধ্যে এই যে খাদ্যবস্তুগুলোকে অক্সিজেন দিয়ে জারিত হয়। জারিত হওয়া মানে কি? ভেঙে যাওয়া। তো এইগুলোকে ভাঙার পরে এখানে এই খাদ্যবস্তুগুলো থেকে শক্তি উৎপন্ন হবে, সাথে কার্বন ডাইঅক্সাইডেও পানি উৎপন্ন হয়। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডেও পানি উৎপন্ন হয়। হ্যাঁ, যাই হোক, কী কী উৎপন্ন হয় সেগুলো আমরা একটু পরে বলবো। তো কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন হয় শক্তির সাথে সাথে। এই কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা বের করে দিই পরিবেশের মধ্যে। ঠিক আছে, আশা করি আমি বুঝাতে পারছি। চলো আমরা এখন বয়ে যাই। শ্বসনটা আমি তোমাদের একটা মানে বেসিক ধারণা দিয়েছিলাম আর কি, এখন তুমি অনেক কিছু বুঝবা। ঠিক আছে, তো এবার যাই আমরা শ্বসনের প্রকারভেদ। কোথায় যাব আমরা? শ্বসনের প্রকারভেদ। শ্বসনের প্রকারভেদ কি? দেখো, শ্বসনের সময় অক্সিজেনের প্রয়োজনীয়তার ভিত্তিতে শ্বসনকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো, অক্সিজেনের প্রয়োজনীয়তার ভিত্তিতে শ্বসনকে কয় ভাগে ভাগ করছে? দুইটা ভাগে ভাগ করছে। মানে এখানে কোনটাতে অক্সিজেন লাগবে, কোনটাতে অক্সিজেন লাগবে না, এর উপর ভিত্তি করে শ্বসনকে দুই ভাগে ভাগ করছে। তো এগুলো কি কি? একটা হচ্ছে সবাত শ্বসন, আর একটা হচ্ছে অবাত শ্বসন। কী কী ভাই? একটা হচ্ছে সবাত শ্বসন, আর একটা হচ্ছে অবাত শ্বসন। এখন আমরা এই সবাত শ্বসন, অবাত শ্বসন সম্পর্কে একটু পড়বো। ঠিক আছে, তো সবাত শ্বসন, দেখো সবাত শ্বসনটার ইংলিশ নাম হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। কী নাম? অ্যারোবিক রেসপিরেশন। রেসপিরেশন মানে শ্বসন, আর হচ্ছে অ্যারোবিক মানে হচ্ছে যেখানে অক্সিজেনের উপস্থিতি থাকে। হ্যাঁ, তো এই সবাত শ্বসনের মধ্যে আমাদের অক্সিজেনের উপস্থিতি থাকে, এই জন্য এটার নাম হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন অথবা সবাত শ্বসন। এখন আসো আমরা এই সবাত শ্বসনের সংজ্ঞাটা পড়ি। যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয়, দেখো, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু কোনগুলো বলছিলাম? শর্করা, প্রোটিন, লিপিড মানে ফ্যাট। ঠিক আছে, শর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড, এগুলা কি করবে? দেখো, এবং শ্বসনিক বস্তুগুলা সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে সবাত শ্বসন বলে। ঠিক আছে, তাহলে সবাত শ্বসনটা কাকে বলে? আরেকবার যাই আমরা, তখন দাগাই ফেলি। দেখো, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে সবাত শ্বসন বলে। এই সংজ্ঞাটা ভাই মানে স্টার কয়টা দিব আমি? যতগুলো দিই না কেন, এটা অনেক 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 ইম্পর্টেন্ট এই সংজ্ঞাটা। কিসের জন্য? ওই সৃজনশীলের কয়ের জন্য। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো, সবাত শ্বসনই হলো উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এরপর দেখো সবাত শ্বসনের সামগ্রিক সমীকরণ। তো সবাত শ্বসনের যেই সমীকরণটা আছে, ওই সমীকরণটা হচ্ছে, দেখো সবাত শ্বসনের সমীকরণটা কি? দেখো, C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। এখন তুমি আর বলবো, ভাই আপনি তো বললেন যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলোর উপরে হয়। হ্যাঁ, তাহলে গ্লুকোজটা কই থেকে আসছে? হ্যাঁ ভাই, এগুলোর উপরে হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলোর উপরে হয়, কিন্তু গ্লুকোজটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট তো অনেকগুলো আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, তারপর হচ্ছে ল্যাকটোজ, তারপর হচ্ছে তোমার এই কী বলে এটাকে, এই রাইবোজ, আর অনেকগুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। তো ওই কার্বোহাইড্রেটগুলোর মধ্যে একটা হচ্ছে গ্লুকোজ, এই জন্য গ্লুকোজটাকে ধরে করছে। ঠিক আছে, তো এরপরে দেখো, আমরা বলছি যে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ, এটার সাথে কি আসবে? অক্সিজেন আসবে। এই যে অক্সিজেন এসে কী করবে? এটাকে জারিত করবে বিভিন্ন এনজাইমের সহায়তায়। ঠিক আছে, জারিত করে কি তৈরি করবে? দেখো, প্রথমে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, পানি তৈরি করছে, সাথে শক্তি তৈরি করছে। কতটুকু শক্তি তৈরি করছে ভাই? 686 কিলো ক্যালোরি পার মোল। ঠিক আছে, 686 কিলো ক্যালোরি পার মোল। ঠিক আছে, তোমার এটা প্রশ্ন আসতে পারে যে সবাত শ্বসনে কতটুকু পরিমাণ শক্তি উৎপন্ন হয়? সেটা হচ্ছে 686 কিলো ক্যালোরি পার মোল। এটা একটু জানবা, হ্যাঁ, জেনে রাখবা কতটুকু শক্তি উৎপন্ন হয়। তাহলে এটা কতটুকু? 686 কিলো ক্যালোরি পার মোল। এখন তোমাকে বিক্রিয়াটাতে তুমি সমতা করতে হবে না? সমতা তো হয় নাই। দেখো, এখানে কার্বন আছে কয়টা? এখানে কার্বন আছে 6টা, এখানে কার্বন হয়েছে একটা, আমরা এটা এখনও করিনি। ঠিক আছে, তো এখানে কার্বন আছে একটা, দেখো কার্বন হচ্ছে একটা, 6টা বাদ দেওয়া আপাতত। এখানে কার্বন আছে একটা, তাহলে মিলাইতে হবে না এটা? তো এই জন্য এখানে আগে একটা 6 দিছে, বুঝছো? তো এখানে কার্বন 6, এখানে কার্বন 6 মিলছে, কিন্তু এখানে আমাদের অক্সিজেনটা মিলে নাই এখনও। দেখো, এখানে এই 6ও বাদ যাবে এখন আপাতত। দেখো, এখানে অক্সিজেন আছে 2টা, এখানে আছে 6টা, কয়টা আছে? 8টা। এরপর এখানে আছে, দেখো এখানে এই 6 বাদ যাবে, এখানে আছে একটা, এখানে আছে 2টা, এখানে আছে, আচ্ছা এখানে আগে 6 হয়েছে না, এই জন্য 6 2 12, 12 আর 1 13টা। তো 13টা আর 8টা মিলে নাই, এই জন্য আমাদেরকে কী করতে হবে? মিলাইতে হবে। কীভাবে মিলাবো? দেখো, আমি এই যে দেখো এখানে
দেখো এখন আমার এখানে 6 × 12টা অক্সিজেন আছে, এখানে আমি আরেকটা 6 দিলে এখানে আগে, তাহলে এখানে 6 আর এখানে 12, কতটা হয়েছে 18টা। এরপর দেখো এদিকে যদি আমি এখানে একটা 6 দিই, তাহলে এখানে হচ্ছে 6 × 8টা আর এখানে হচ্ছে 6 × 12টা আর এখানে হচ্ছে 6টা, তাহলে কত হয়েছে 18টা। মিলছে না? হ্যাঁ মিলছে। এখন তোমার এত কিছু মনে রাখতে হবে না ভাই, তুমি গ্লুকোজ লিখবা আর অক্সিজেন লিখবা, লেখার পরে গ্লুকোজ বাদে বাকি সবগুলোতে 6 বসাই দিবা, শেষ। এই যে এটা তো 6, এটা তো 6, এটা তো 6, মিলে যাবে, ঠিক আছে? তো এই বিক্রিয়াটাও দেখবা, এই বিক্রিয়াটাও দেখতে হবে। আচ্ছা, এরপরে দেখো সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে, তাহলে দেখো সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে সর্বমোট 6 অণু CO2, 6 অণু পানি এবং 38টি এটিপি উৎপন্ন করে। কয়টি এটিপি? 38টি। আমরা এখন তুমি আমার বলতে পারো ভাই আপনি তো বললেন যে এখানে শক্তি উৎপন্ন করে, আবার এটিপি কই থেকে আসলো? এই যে শক্তি 686 কিলোক্যালোরি পার মোল, হ্যাঁ শক্তি উৎপন্ন করে। হ্যাঁ ভাই, আমাদের এটিপিটাই তো শক্তি, আগেই বলে আসছি না যে এটিপিটাই হচ্ছে মূলত শক্তি। এই এটিপিগুলোকে তুমি যদি এইভাবে কনভার্ট করো তাহলে তুমি 686 কিলোক্যালোরি পাবা, ঠিক আছে? তো এই দুটো জিনিসই তোমাকে মনে রাখতে হবে যে কয়টা সবার শ্বসনে কয়টা এটিপি উৎপন্ন হয়, 38টা এটিপি, এবং কত কিলো ক্যালোরি হয়, হ্যাঁ এটাও মনে রাখতে হবে, দুটোই মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে 38টা এটিপি উৎপন্ন হয়, 6 অণু CO2 এবং 6 অণু পানি। এই যে দেখো 6 অণু CO2, 6 অণু পানি এবং এত ক্যালোরি শক্তি অথবা 38টি এটিপি, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের সবাত শ্বসনের হচ্ছে যে প্রক্রিয়াটা, অর্থাৎ সবাত শ্বসনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে তোমার এখানে দেখাইছে, মানে এটা একটু মেকানিজমটা দেখাইছে আর কি। এই মেকানিজমটা তোমাদের জন্য লাগবে, হ্যাঁ এই মেকানিজমটা অনেক ইম্পর্টেন্ট। মেকানিজমটা পরীক্ষা আসে যে বলবে সবাত শ্বসনটা ব্যাখ্যা করো, তো সবাত শ্বসন প্রক্রিয়া ব্যাখ্যা করতে হলে তুমি এই জিনিসটা রাখতে হবে, এই জিনিসটা যেভাবে ব্যাখ্যা করতে হবে, তাহলে এই জিনিসটা তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা এখন আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কীভাবে কী করবা। দেখো প্রথমে দেখো আমরা যে গ্লুকোজ বিক্রিয়াতে লিখছিলাম না, তাহলে দেখো এই যে গ্লুকোজ, প্রথমে গ্লুকোজ, এই গ্লুকোজটা ভাঙবে, কীভাবে ভাঙবে? গ্লুকোজটা ভাঙবে প্রথমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। কীভাবে ভাঙবে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। এই জন্য এটাকে বলছে, এটার নাম দিয়েছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এটা কী হবে? গ্লুকোজ ভাঙবে, এই গ্লুকোজটা ভাঙবে, ভেঙে যাবে। ভেঙে কি তৈরি হবে? দেখো এই গ্লুকোজটা ভেঙে 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, এটা একটা অ্যাসিডের নাম, ঠিক আছে? পাইরুভিক অ্যাসিড। তো 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। কয়টা পাইরুভিক অ্যাসিড? 2টা, এদিকে একটা এদিকে একটা, 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। এটা কোন প্রক্রিয়ায় তৈরি করবে ভাই? এটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে এই গ্লুকোজটা ভেঙে যাবে, ভেঙে 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে? তো দেখো গ্লাইকোলাইসিস নাম থেকেই বলা যায়, লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া, লাইসিস মানে কি? ভেঙে যাওয়া, লাইসিস এটা মানে হচ্ছে ভেঙে যাওয়া। আর গ্লাইকো হচ্ছে গ্লুকোজ থেকে আসছে, গ্লাইকো হচ্ছে গ্লুকোজ থেকে আসছে, এই জন্য গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভাঙা। তো এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া গ্লুকোজ ভেঙে কী তৈরি হবে? একটা পাইরুভিক অ্যাসিড এদিকে আর একটা পাইরুভিক অ্যাসিড এদিকে, সাথে আরও কিছু জিনিস তৈরি করে, সেগুলো কি? সে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে 4টা এটিপি তৈরি হয়। কয়টা এটিপি ভাই? 4টা এটিপি তৈরি হয় এবং 2টা NADH2 তৈরি হয়। এখন তুমি বলবো ভাই NADH2 কি? NADH2টা হচ্ছে একটা পদার্থ যার মধ্যে, বা একটা তোমার কি বলে এটাকে, আচ্ছা একটা জিনিস যেটার মধ্যে হচ্ছে আমাদের শক্তি জমা থাকে, এই NADH2-র মধ্যেও শক্তিটা জমা থাকে। এই NADH2টা থেকে পরে শক্তিতে কনভার্ট হয়, কীভাবে হয় সেটা আমরা পরে পড়বো, হ্যাঁ NADH। আচ্ছা তাহলে তোমার এখানে গ্লুকোজ থেকে কী তৈরি হবে? 2টা পাইরুভিক অ্যাসিড, তারপর হচ্ছে 2টা NADH2, তারপর 4টা এটিপি তৈরি হবে, ঠিক আছে? এগুলা গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তৈরি হবে। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কী তৈরি হয়? 2টা পাইরুভিক অ্যাসিড, 2টা NADH2 এবং 4টা এটিপি, ঠিক আছে? গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এই জিনিসগুলো উৎপন্ন হয়। এখন দেখো এখানে আরেকটা জিনিস আছে, 4টা এটিপির মধ্যে 2টা এটিপি খরচ হয়ে যায়, অর্থাৎ 2টা এটিপি এই 4টা এটিপির মধ্যে, মানে যে 4টা এটিপি আমরা পাইছি, এই 4টা এটিপির মধ্যে 2টা এটিপি তোমার এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাতেই খরচ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই 4টা এটিপির মধ্যে 2টা এটিপি গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে কাজে লেগে যায়, বাকি থাকে 2টা। অর্থাৎ এখানে যদি বলে তোমাকে যে গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কী পাওয়া যায়, তখন তুমি এটা এগুলো লিখতে হবে। কিন্তু তোমার যখন আমরা এটিপিটা হিসাব করব, সেটা পরে দেখাবো কীভাবে এটি হিসাব করতে হয়, তখন আমাদেরকে এখানে যে 2টা এটিপি চলে গেছে সেই 2টা এটিপিকে বাদ দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে 4-এর জায়গায় 2 হিসাব করতে হবে, ঠিক আছে? আচ্ছা ওকে, এরপরে যাই আমরা। এরপর দেখো তো পাইরুভিক অ্যাসিড পাইলাম আমি, পাইরুভিক অ্যাসিড পাওয়ার পরে এই পাইরুভিক অ্যাসিড কী হবে? এই পাইরুভিক অ্যাসিডটা আবার ভেঙে যাবে, অর্থাৎ পাইরুভিক অ্যাসিডটা থেকে তখন কী হবে? পাইরুভিক অ্যাসিডটা থেকে তৈরি হবে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। কী তৈরি হবে? দেখো পাইরুভিক অ্যাসিডটা থেকে তৈরি হবে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে,
কয়টা কয়টা তৈরি হবে দেখো, একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাইঅক্সাইড এবং একটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, ঠিক আছে। কী কী তৈরি হবে, একটা কার্বন ডাইঅক্সাইড, একটা অ্যাসিটাইল কোয়ে এবং দুইটা NADH2 তৈরি হবে। এটা কার থেকে আসছে, একটা পাইরুভিক অ্যাসিড থেকে। তাহলে একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাইঅক্সাইড, একটা অ্যাসিটাইল কোয়ে আর হচ্ছে দুইটা NADH2। সেমভাবে এদিকে একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাইঅক্সাইড, একটা অ্যাসিটাইল কোয়ে আর একটা হচ্ছে NADH2। হ্যাঁ আচ্ছা, আর দুইটা হচ্ছে NADH2। এখন দেখো তুমি বলবা যে ভাই অ্যাসিটাইল কোয়ে জিনিসটা কি, অ্যাসিটাইল কোয়ে জিনিসটা হচ্ছে তাও একটা মানে তোমার পাইরুভিক অ্যাসিডের মতো এরকম একটা পদার্থ বা এরকম একটা যৌগ। হ্যাঁ, অ্যাসিটাইল কোয়েটা হচ্ছে কি একটা পাইরুভিক অ্যাসিডের মতো একটা যৌগ, ঠিক আছে। এই যে যৌগ, এটা হচ্ছে মানে একটা মধ্যবর্তীকালীন যৌগ বলা হয়, হ্যাঁ ঠিক আছে, অন্তর্বর্তীকালীন যৌগ, ঠিক আছে। আচ্ছা, এগুলো লাগবে না, এগুলোকে ইন্টারমিডিয়েট বলা হয়। অর্থাৎ তোমার একটা চক্র চলাকালীন সময়ে মাঝখানে অনেক কিছু তৈরি হয় না, তো ওগুলোকে বলা হয়েছে, যেমন আমি তোমাকে বলি আমরা তৈরি করতেছি কি, গ্লুকোজ থেকে আমরা শক্তি, এই যে শক্তিটা তৈরি করবো বা এটিপিটা তৈরি করবো, এর মাঝখানে যা যা আসবে, এই পাইরুভিক অ্যাসিড, অ্যাসিটাইল কোয়ে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট বা ওই যে মধ্যবর্তী যৌগ বলা হয় এগুলোকে, বুঝছো। তো এগুলো হচ্ছে যৌগ, অ্যাসিটাইল কোয়েটা একটা যৌগ, ঠিক আছে। তো এই যে দেখো, একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাইঅক্সাইড, একটা অ্যাসিটাইল কোয়ে আর হচ্ছে দুইটা NADH2 তৈরি করে। সেমভাবে এদিকে একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাইঅক্সাইড, একটা অ্যাসিটাইল কোয়ে আর দুইটা NADH2 তৈরি করে, ঠিক আছে। তাহলে আমি বুঝাতে পারছি এইটুকু পর্যন্ত। এরপর দেখো, এরপর আমরা যে অ্যাসিটাইল কোয়েটা পাইছি, এই অ্যাসিটাইল কোয়েটা দেখো কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু বের হয়ে যাবে, এই জন্য বাইরের দিকে দিছে, আর অ্যাসিটাইল কোয়েটা থাকবে, অ্যাসিটাইল কোয়েট থেকে বাকি পর্যায়টা হবে। তো এই অ্যাসিটাইল কোয়েটা কী করবে, অ্যাসিটাইল কোয়েটা ক্রেবস চক্রে প্রবেশ করবে। কোন চক্রে ভাই, একটা চক্র আছে এই শ্বসনের, সেই চক্রটা হচ্ছে ক্রেবস চক্র, ঠিক আছে। এই ক্রেবস চক্রের মধ্যে কী করবে, প্রবেশ করবে। হ্যাঁ, এটা হচ্ছে শ্বসনের একটা ধাপ, ক্রেবস চক্রটা, ঠিক আছে। এটা হচ্ছে বিজ্ঞানী ক্রেবসের নামে এই চক্র নামকরণ করেছে, তিনি আবিষ্কার করছে বলে, ঠিক আছে। তো এই ক্রেবস চক্রে অ্যাসিটাইল কোয়েটা প্রবেশ করে, কে প্রবেশ করবে ভাই, অ্যাসিটাইল কোয়েটা কোথায় প্রবেশ করবে ভাই, ক্রেবস চক্রে প্রবেশ করবে। এই ক্রেবস চক্রটা বিস্তারিত অনেক আলোচনা আছে, এগুলো তোমরা পরে বলতে কি ইন্টারমিডিয়েট উঠলে জানবা আর কি এগুলা। তো এই ক্রেবস চক্রে প্রবেশ করার পরে তোমার এই অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস চক্রের মাধ্যমে কী কী তৈরি হবে দেখো, অ্যাসিটাইল কোয়েটা ক্রেবস চক্রের মধ্য দিয়ে, হ্যাঁ, ক্রেবস চক্রের মাধ্যমে দুইটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। একটা অ্যাসিটাইল কোয়ে দুইটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, হ্যাঁ। তারপর হচ্ছে তিনটা NADH2 তৈরি করবে, একটা FADH2 এবং একটা GTP তৈরি করবে, ঠিক আছে। তা এটা কার জন্য এগুলা, এই যে দুইটা CO2, তিনটা NADH2, একটা FADH2, একটা GTP, এগুলো সবগুলো একটা মাত্র অ্যাসিটাইল কোয়ের জন্য। সেমভাবে এদিকে আরেকটা অ্যাসিটাইল কোয়ের জন্য তিনটা NADH2, একটা FADH2, একটা GTP। এটা কীভাবে হবে, ক্রেবস চক্রের প্রবেশের মাধ্যমে, ক্রেবস চক্রের মাধ্যমে এই জিনিসগুলো উৎপন্ন হবে, সাথে দুইটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, ঠিক আছে। দেখো আমরা তখন বলছিলাম না বিক্রিয়া, তাতে 6টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কয়টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, 6টা কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ 6 অণু কার্বন ডাইঅক্সাইড। দেখো 1 অণু, 2 অণু, 4 অণু, 6 অণু, পাইছো 6 অণু কার্বন ডাইঅক্সাইড। এই যে এদিকে 1 অণু, এদিকে 1 অণু, 2 অণু, এদিকে 2 অণু, এদিকে 2 অণু, কত অণু হয়েছে টোটাল 6 অণু। আচ্ছা, বাকি এটিপি 38টা এটিপি কীভাবে হয় সেটাও আমরা হিসাব করবো। এরপর দেখো এখানে লাস্টে দেখাইছে ওরা কী কী তৈরি হয়েছে, CO2 তৈরি হয়েছে, পানি তৈরি হবে এবং এটিপি তৈরি হবে, 38টা এটিপি তৈরি হবে। সবার শ্বসনে টোটাল 38টা এটিপি তৈরি হয়। আশা করি আমি তোমাদেরকে এই যে চক্রটা এটা বুঝাইতে পারছি, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো অবাধ শ্বসন। সবাদ শ্বসন এতটুকুতে শেষ। এরপর আসো অবাধ শ্বসন। এরপরটা কি ভাই, এরপর হচ্ছে অবাধ শ্বসন। এখন দেখো অবাধ শ্বসনটার ইংলিশ নাম হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। সবাদ শ্বসন আমরা পাইছিলাম অ্যারোবিক রেসপিরেশন। এই যে সবাদ শ্বসনটা ছিল এতটুকু পর্যন্ত, এই যে অ্যারোবিক রেসপিরেশন। কিন্তু এই অবাধটা হচ্ছে অ্যানঅ্যারোবিক, অর্থাৎ অ্যান মানে হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতি, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় অ্যানঅ্যারোবিক রেসপিরেশন। তো এখন দেখো কি বলছে, যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে অবাধ শ্বসন বলে। অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় কোনো শ্বসনিক বস্তু, অর্থাৎ ওই শ্বসনিক বস্তুগুলো অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভিতরকার এনজাইম দিয়ে আংশিক রূপে জারিত হয়, হ্যাঁ, আংশিক রূপে জারিত, অর্থাৎ পরিপূর্ণ গ্লুকোজটা পরিপূর্ণ জারিত হবে না, আংশিক রূপে জারিত হয়ে বা ভেঙে বিভিন্ন প্রকার জৈব যৌগ, বিভিন্ন ধরনের জৈব যৌগ তৈরি করবে, যেমন ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড, এগুলো তৈরি করবে এবং কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে শক্তি। তাহলে কী তৈরি করবে, সামান্য পরিমাণে শক্তি, বেশি শক্তি না, এজন্য এটাকে বলা হয় অবাধ শ্বসন। এই সব অবাধ শ্বসনের সংজ্ঞাটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর এখানে তোমাদের অবাধ শ্বসনের বিক্রিয়াটা দেখাইছে গ্লুকোজ, এই যে এখানে দেখো অক্সিজেন দেয়নি, কারণ এটা অক্সিজেন অনুপস্থিত হয়। এখানে বিভিন্ন ধরনের এনজাইমের কাজে লাগে, এনজাইমগুলোর মাধ্যমে সে একটা জৈব যৌগ তৈরি করে, যে ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড, এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে এবং অল্প পরিমাণে শক্তি তৈরি করে। শক্তিটা হচ্ছে 56 কিলো ক্যালোরি পার মোল, ঠিক আছে, এটা তৈরি করবে। আচ্ছা, এই অবাধ শ্বসনটা কোথায় হয়? অবাধ শ্বসনটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ইস্টের মধ্যে অবাধ শ্বসনটা হয়ে থাকে, ঠিক আছে, ব্যাকটেরিয়া এবং ইস্টের মধ্যে অবাধ শ্বসনটা হয়ে থাকে। এখন দেখো তোমাকে সবাদ শ্বসনের সংক্ষিপ্ত বর্ণনা, ওরা ওই যে এই প্রক্রিয়াটার
দেখো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা সম্পর্কে এখানে ওরা বর্ণনা দিচ্ছে। এটা আমরা একটু তাড়াতাড়ি পড়ে ফেলবো, কারণ আমি তোমাকে বলছি এটা। দেখো এখন সবাত শোষণের প্রক্রিয়া সাধারণত 4টি ধাপে সম্পন্ন হয়। কয়টা ধাপে সম্পন্ন হয়? সাধারণত 4টা ধাপে সম্পন্ন হয়। সবাত শোষণ কয়টা ধাপে সম্পন্ন হয়? 4টা ধাপে। এখন ধাপগুলোর নাম কি কি দেখো। প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, ওই যে আমরা পড়ছিলাম। প্রথম ধাপটার নাম কি? গ্লাইকোলাইসিস। তারপর দ্বিতীয় ধাপের নাম হচ্ছে অ্যাসিটাইল কোএসিস্টি, ওই যে আমরা বলছিলাম অ্যাসিটাইল কোএসিস্টি হয় পাইরুভিক অ্যাসিড থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে 3 নম্বর ধাপ হচ্ছে ক্রেবস চক্র। 3 নম্বর ধাপের নাম কি ভাই? ক্রেবস চক্র। এরপর ধাপের নাম হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। এরপর ধাপের নাম কি ভাই? ইলেকট্রন প্রবাহতন্ত্র। এখন কেন এই ইলেকট্রন প্রবাহতন্ত্রটা নতুন না? আমি তো এটা বলি নাই। দেখো এখন ইলেকট্রন প্রবাহতন্ত্র ধাপটা হচ্ছে কি, আমরা যে ওই NADH2 FADH2 এবং GTP পাইছি না, হ্যাঁ, এই জিনিসগুলোর মধ্যে কি থাকে? শক্তি থাকে, এটিপি থাকে। এটিপিগুলোকে বের করে শক্তিরূপে বের করে আনার জন্য যেই ধাপটা ফলো করতে হয়, ওই ধাপটার নাম হচ্ছে তোমার এই যে ইলেকট্রন প্রবাহতন্ত্র, বুঝছো? অর্থাৎ NADH2 FADH2 এবং GTP এগুলো যখন ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্য দিয়ে প্রবেশ করে, তখন এগুলা এটিপিতে কনভার্ট হয়ে যায়। আশা করি আমি বুঝাতে পারছি। আচ্ছা, এখন আমরা এই ধাপগুলো সম্পর্কে কী কী বলছে একটু পড়ি। দেখো গ্লাইকোলাইসিস, এই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড, যেটা ওখানে বলছি 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। এই ধাপে 4 অণু এটিপি, এর মাঝে 2 অণু এটিপি খরচ হয়ে যায় এবং 2 অণু NADH2 উৎপন্ন করে, ঠিক আছে। এই যে আগের কথাগুলো একই ঘুরে ফিরে আবার বলছে, ঠিক আছে। কী হয়? 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে, হচ্ছে 4টা এটিপির মধ্যে 2টা খরচ হয়ে যায়, 2টা NADH2 উৎপন্ন হয়। এই প্রক্রিয়া এরপর বলছে এই প্রক্রিয়ায় কোনো অক্সিজেন প্রয়োজন হয় না। দেখো এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। কি হয় না? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোনো অক্সিজেন লাগে না, অর্থাৎ এই প্রক্রিয়ায় কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। তাই গ্লাইকোলাইসিস সবাত ও অবাত, দেখো সবাত ও অবাত উভয় শ্বসনেরই প্রথম পর্যায়। তাহলে গ্লাইকোলাইসিসটা সবাত এবং অবাতের উভয় শ্বসনের প্রথম পর্যায়। কেন? কারণ এই পর্যায়ে অক্সিজেনের প্রয়োজন হয় না। অক্সিজেনের প্রয়োজন হয় না বলে এটা সবাত এবং অবাত উভয় শ্বসনের প্রথম পর্যায়। আচ্ছা, এরপর দেখো এই যে আমাদের গ্লাইকোলাইসিসটা কোথায় হয়? গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে করে থাকে। তাহলে গ্লাইকোলাইসিসটা কোথায় হবে ভাই? গ্লাইকোলাইসিসটা হচ্ছে তোমার কোষের সাইটোপ্লাজমে হয়। গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। এরপর দেখো অ্যাসিটাইল কোএসিস্টি, এরপরটার নাম কি নাম? অ্যাসিটাইল কোএসিস্টি। এরপর দেখো গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট প্রতি অণু পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ প্রতি অণু পাইরুভিক অ্যাসিড পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে, দেখো পাইরুভিক অ্যাসিড পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে 2 কার্বন বিশিষ্ট কি তৈরি করবে? এক অণু অ্যাসিটাইল কোএ এনজাইম তৈরি করবে। অর্থাৎ একটা অ্যাসিটাইল কোএ প্রতি অণু, অর্থাৎ একটা পাইরুভিক অ্যাসিড একটা অ্যাসিটাইল কোএ তৈরি করবে, ঠিক আছে। অ্যাসিটাইল কোএ এনজাইম এ অথবা কোএ, ঠিক আছে। এক অণু অ্যাসিটাইল কোএ তৈরি করবে, এক অণু CO2 তৈরি করবে এবং এক অণু NADH2 উৎপন্ন করবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা পাইরুভিক অ্যাসিডের জন্য। এরপর দেখো অর্থাৎ 2 অণু পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ এদিকে একটা পাইরুভিক অ্যাসিড, এদিকে একটা পাইরুভিক অ্যাসিড না, অর্থাৎ 2 অণু পাইরুভিক অ্যাসিড, তাইলে 2টা অ্যাসিটাইল কোএ তৈরি করবে, এদিকে একটা অ্যাসিটাইল কোএ, এদিকে একটা অ্যাসিটাইল কোএ। এরপর হচ্ছে 2 অণু CO2, এদিকে একটা CO2, এদিকে একটা CO2। এরপর হচ্ছে 2 অণু NADH2, এদিকে একটা NADH2, এদিকে একটা NADH2। হ্যাঁ, এগুলো সবগুলো আমি তোমার আগে ওই চিত্রটা থেকে বলে আনছি, ঠিক আছে। তাহলে কী তৈরি করবে? এক অণু অ্যাসিটাইল কোএ তৈরি করবে। তারপর হচ্ছে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে যে এক অণু পাইরুভিক অ্যাসিড, তারপর হচ্ছে এক অণু CO2, এক অণু NADH2 উৎপন্ন করে, অর্থাৎ 2 অণু যেখান থেকে হচ্ছে এগুলো তৈরি করবে, ঠিক আছে। এরপর দেখো অ্যাসিটাইল কোএ এই ধাপটা কোথায় হবে? এটা হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে। কোথায় ঘটে ভাই? এটা হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে। তাহলে সাইটোপ্লাজমে আমাদের কী ঘটে? সাইটোপ্লাজম হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস এবং অ্যাসিটাইল কোএসিস্টি, এই 2টা ধাপ হচ্ছে কোথায় হবে? এই 2টা ধাপ হচ্ছে তোমার সাইটোপ্লাজমে ঘটবে। কোথায় ঘটবে ভাই? সাইটোপ্লাজমে ঘটবে। এই 2টা ধাপ কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। আচ্ছা, এরপর দেখো ক্রেবস চক্র, এরপর হচ্ছে কোনটা? ক্রেবস চক্র ধাপ। এরপর দেখো ইংরেজ ফ্রম রাশিয়ান বিচ আর হ্যান্ডস ক্রেবস এই চক্রটি আবিষ্করণ বলে একে ক্রেবস চক্রের নাম করা হয়। এরপর দেখো এ পর্যায়ে অ্যাসিটাইল কোএ মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে। তাহলে দেখো এতক্ষণ সাইটোপ্লাজমে ছিল, অ্যাসিটাইল কোএটা সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করবে কোন ধাপে? মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করবে হচ্ছে তোমার ক্রেবস চক্রে। যখন ক্রেবস চক্রে আসবে তখন এটা এই চক্রের হচ্ছে তখন এটা কোথায়? মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করবে। তাহলে আশা করি বুঝতে পারছো ক্রেবস চক্রটা কোথায় হবে? মাইটোকন্ড্রিয়াতে হবে। এরপর দেখো এই চক্রের সকল বিক্রিয়া মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। তাহলে তোমার যদি পরীক্ষা প্রশ্ন আসে যে ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়, তাহলে ক্রেবস চক্র সংঘটিত হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, এই যে দাগাই দিচ্ছি, হ্যাঁ। এরপর দেখো এই চক্রে এক অণু অ্যাসিটাইল কোএ থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, দেখো এই চক্রে এক অণু অ্যাসিটাইল কোএ থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু NADH2, এক অণু FADH2 এবং এক অণু GATP উৎপন্ন হয়, ঠিক আছে। এখন GTP জিনিসটা কি? আমরা ATP বুঝেছিলাম না? ATP মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বলছিলাম। GTP মানে গুয়ানোসিন ট্রাইফসফেট। ওই যে এই ডিএনএ 4টা নাইট্রোজেন বেস ছিল, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, হ্যাঁ ওগুলাই, ওইখান থেকে GTP আসছে।
তাহলে দেখো এখন এক অণু অ্যাসিটাইল কোয়ের জন্য 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু NADH2 এবং 1 অণু FADH2 এবং 1 অণু GDP, আর 2 অণুর জন্য হিসাব করলে তাহলে হবে হচ্ছে 4 অণু CO2। 4 অণু বলতে এদিকে 2টা এদিকে 2টা, এরপর এদিকে 3টা NADH2 এদিকে 3টা NADH2, টোটাল 6টা NADH2। এরপর হচ্ছে এদিকে একটা FADH2 এদিকে একটা FADH2, তাহলে টোটাল 2টা FADH2। এরপর হচ্ছে এদিকে একটা GDP এদিকে একটা GDP, তাহলে টোটাল 2টা GDP। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। সব কিছু আসলে এটাতেই বলে দেওয়া আছে। ঠিক আছে, এটা বুঝলে এগুলো ব্যাখ্যাগুলো একদম ইজি। আচ্ছা, এরপরে আসো যে ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে, তো এরপর দেখো আমরা উপরোক্ত 3টি ধাপে যে NADH2 FADH2 উৎপন্ন হয়, এই ধাপে সেগুলো জারিত হয়ে ATP, পানি এবং উচ্চ শক্তির ইলেকট্রন প্রোটন উৎপন্ন হয়। অর্থাৎ এই ধাপে এগুলো জারিত হবে, ওই যে NADH2 এগুলো ভেঙে গিয়ে ATPতে তৈরি হবে, ATP পানি এগুলো তৈরি করবে। ঠিক আছে, তো এরপর দেখো আচ্ছা, এই যে এই কথাটা হচ্ছে, এরপর দেখো ইলেকট্রন প্রবাহতন্ত্র কোথায় হয়? ইলেকট্রন প্রবাহতন্ত্র হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হয়। কোথায় হয়? ইলেকট্রন প্রবাহতন্ত্র হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। আচ্ছা, এরপরে এখন দেখো আমাদের যে টোটাল 38টা ATP তৈরি হয় না, এই 38টা ATP কীভাবে কোন ধাপে কয়টা হয় সেটা আমাদের এখানে একটা চার্ট দিছে, বুঝছো? এই চার্টটা থেকে পড়লে তোমরা আসলে মানে সহজে বুঝতে পারবা। এখন তোমাদেরকে আরও একটা জিনিস, তার আগে আর একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই জিনিসটা কি দেখো, এখানে লিখছে 1 অণু NADH2। হ্যাঁ, 1 অণু NADH2 সমান NADH2 থেকে পাবো হচ্ছে 3 অণু ATP। কত অণু ATP? 3 অণু ATP। অর্থাৎ একটা NADH2 থেকে আমি 3টা ATP পাবো। কয়টা ATP পাবো? 3টে ATP। তাহলে একটা NADH2 থেকে কয়টা ATP পাবো? 3টে ATP। তারপরে সেমভাবে তোমার একটা FADH2, হ্যাঁ, একটা FADH2 থেকে পাবো হচ্ছে 2টা ATP। কয়টা ATP ভাই? 2টা ATP। সেমভাবে একটা GTP থেকে হচ্ছে একটা ATP। তাহলে বুঝছো? তাহলে কি বলছে? একটা NADH2 থেকে 3টে ATP, একটা FADH2 থেকে 2টা ATP, একটা GTP থেকে একটা ATP। ঠিক আছে, তো এখন এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে MCQ আসে। ঠিক আছে, এই প্যারাটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর দেখো এই জিনিসটাকে কাজে লাগে আমরা এখন হিসাবটা করবো কীভাবে করবো। তো এখন দেখো তাহলে গ্লাইকোলাইসিস, এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এখন আমরা ইয়াটা করবো তোমার। তাইলে দেখো এখন গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে এখন আমরা হিসাবটা করবো। দেখো তাহলে আমার পাইরুভিক অ্যাসিডের দেখো তাহলে আমার পাইরুভিক অ্যাসিডটা আমি হিসাব করবো না, কারণ পাইরুভিক অ্যাসিড তো আমার পরে এই যে অ্যাসিটাইল কোয়েতে যাবে গা, পাইরুভিক অ্যাসিডের কাজ নাই। এরপর এখানে 2টা NADH2 উৎপন্ন হয় না গ্লাইকোলাইসিসে, এই 2টা NADH2 থেকে আমি কয়টা ATP পাবো? 6টা ATP পাবো। ওই যে একটা NADH2 থেকে 3টা, তাহলে 2টা NADH2 থেকে 3 × 2, তাহলে 6টা ATP। আর হচ্ছে 4টা ATPর মধ্যে 2টা ATP খরচ হয়েছে আর 2টা ATP থাকবে, তাহলে টোটাল কয়টা ATP হয়? তাহলে টোটাল হয় হচ্ছে তোমার 8টা ATP। কয়টা ATP ভাই? 8টা ATP, 80 ATP। ঠিক আছে, এটা কোন ধাপে হয় ভাই? এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তোমার প্রশ্ন আসবে যে গ্লাইকোলাইসিস পর্যায়ে টোটাল কয়টি ATP উৎপন্ন হয়? তাহলে কয়টি ATP? 8টা ATP। ঠিক আছে, গ্লাইকোলাইসিস পর্যায়ে 8টা ATP উৎপন্ন হয়। তারপর হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, তারপর আসে কোথায়? অ্যাসিটাইল কোয়ে এই পর্যায়ে এই ধাপে কী হবে? দেখো এই ধাপে কী তৈরি হয়? দেখো এই ধাপে তৈরি হচ্ছে কি বলছে, দেখো এই ধাপে তৈরি হয় তোমার 2 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় না পাইরুভিক অ্যাসিড থেকে, তারপর 2 অণু CO2। হ্যাঁ, ওই যে 2টা পাইরুভিক অ্যাসিড থেকে 2টা CO2, এরপর যে 2টা পাইরুভিক অ্যাসিড 2টা অ্যাসিটাইল কোয়ে, এরপর হচ্ছে সাথে এদিকে একটা NADH2 এদিকে একটা NADH2, তাহলে দুদিকে 2টা NADH2 উৎপন্ন হয়। তো এখানে দেখো 2টা NADH2 থেকে কয়টা ATP পাবো? 6টা ATP পাবো। এই তোমার 2 ইউনিট কার্বন ডাইঅক্সাইডটা হিসাব করতে হবে যে 6টা কার্বন ডাইঅক্সাইড দেখানোর জন্য। ঠিক আছে, এখানে 2টা কার্বন ডাইঅক্সাইড। তো এরপর দেখো তাইলে এখানে 6 অণু ATP পাবো। কয় অণু? 6 অণু। তাহলে অ্যাসিটাইল কোয়ে ধাপে কয়টা ATP পাওয়া যায়? টোটাল 6টা ATP পাওয়া যায়। কয়টা ATP? 6টা ATP। এরপর আসো ক্রেবস চক্র। এরপর আসে কোনটা? ক্রেবস চক্রতে দেখো, ক্রেবস চক্রতে আমরা কী পাইছি? দেখো ক্রেবস চক্রতে আমরা পাইছি 4টা CO2। কয়টা CO2? 4টা CO2 এবং 6 অণু NADH2, এদিকে 3টা এদিকে 3টা, টোটাল 6টা NADH2। ঠিক আছে, এরপর হচ্ছে 2টা FADH2 এবং 2টা GTP, এদিকে একটা FADH2 এদিকে একটা FADH2, এদিকে একটা GTP এদিকে একটা GTP। ঠিক আছে, টোটাল এগুলো পাইছি। তো দেখো 6টা NADH2, একটা NADH2 থেকে কয়টা ATP পাওয়া যায়? একটা NADH2 থেকে, এই যে একটা NADH2 থেকে 3টা, তাহলে 6টা থেকে কয়টা পাবো? 3 × 6 = 18টা। কয়টা ATP পাবো? বলো কয়টা ATP? 18টা ATP পাবো। 18টা ATP, এই যে এখানে 18টা ATP পাবো। তারপরে দেখো FADH2, হ্যাঁ, এরপরে দেখো এরপরটা কি? এরপরটা হচ্ছে FADH2, এই যে 2টা FADH2, তাহলে একটা FADH2 থেকে পাই 2টা, তাহলে 2টা থেকে পাবো কত? 2 × 2, তাহলে 4টা, তাহলে 2টা FADH2 থেকে কয়টা ATP পাওয়া যায়? 4টা ATP পাওয়া যায়। এরপর একটা GTP থেকে একটা ATP, টোটাল 2টা GTP থেকে 2টা ATP। ওকে,
এখন দেখো ক্রেবস চক্রে আমি টোটাল কয়টা এটিপি পেয়েছি, দেখো 18 4 কত 22, 22 2 24, তাহলে ক্রেবস চক্রে আমি টোটাল কয়টা এটিপি পেয়েছি সমান সমান 24টি এটিপি। তাহলে ক্রেবস চক্রে কয়টা এটিপি উৎপন্ন হয়, 24টি এটিপি উৎপন্ন হয়। অ্যাসিটাইল কোয়েতে টোটাল কয়টা হয়, 6টি এটিপি। অ্যাসিটাইল কোয়েতে কয়টা এটিপি হয়, 6টা। তাহলে দেখো এখন হিসাব করি, 24 6 কয়টা হয়েছে 30, 30 আর 8 কত 38, তাহলে টোটাল কয়টা এটিপি পাইছি বলো, টোটাল কয়টা এটিপি 38টা এটিপি। তাহলে টোটাল কয়টা এটিপি পেয়েছি ভাই, 38টা এটিপি টোটাল পাইছি। এরপর হচ্ছে 6 অণু CO2, তো এই যে দেখো এই পর্যায়ে 4টা CO2, এই পর্যায়ে 2টা, টোটাল কয়টা 6টা। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো হিসাবটা। আচ্ছা এরপরে যাই, এরপর আসো অবাত শোষণ নিয়ে একটু আলোচনা করছে। অবাত শোষণের আলোচনাটা একটু একবার রিডিং করে দিই, কারণ এটা অত বেশি ইম্পর্টেন্ট না। দেখো অবাত শোষণটা 2টি ধাপে সম্পন্ন হয়। কয়টা ধাপে, 2 ধাপে। গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, ওই যে বলছিলাম না গ্লুকোজটা অসম্পূর্ণভাবে জারিত হয়, এটা বলছে যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। আর হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ, অর্থাৎ পাইরুভিক অ্যাসিডটা বিজারিত হয়ে যায়। তো এই দেখো কি বলছে, এই ধাপে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়ে 4 অণু এটিপি এবং 4 অণু এটিপি এবং 2 অণু NADH উৎপন্ন, অর্থাৎ আপাত দৃষ্টিতে পর্যন্ত বিক্রিয়া সবার শোষণে গ্লাইকোলাইসিস, অর্থাৎ গ্লাইকোলাইসিস আগের যেটা ছিল ওইটাই হবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক থাকবে। তবে উৎপন্ন পাইরুভিক অ্যাসিড পরবর্তীতে বিজারিত হয়ে যায় বলে অবাত শোষণে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে না। ঠিক আছে, অসম্পূর্ণ জারণ ঘটে, অর্থাৎ গ্লাইকোলাইসিস পর্যন্ত ঠিক আছে, এরপরে পাইরুভিক অ্যাসিড থেকে সেটা অসম্পূর্ণভাবে হয়, এজন্য এটাকে অবাত শোষণ বলছে, বা অসম্পূর্ণ জারণ হয় না। এরপরে দেখো কি বলছে, পাইরুভিক অ্যাসিডের বিজারণ। সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং ইথাইল অ্যালকোহল অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। এক্ষেত্রে গ্লাইকোলাইসিস উৎপন্ন বিজারিত NAD জারিত হয়ে যে ইলেকট্রন প্রোটন নির্গত করে তা থেকে ব্যবহৃত পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড ক্ষেত্রে বেশি ইথানল উৎপাদনের জন্য। আচ্ছা এগুলো লাগবে না। এরপরে দেখো এখানের মধ্যে লাগবে হচ্ছে এই আমাদের অবাত শোষণে 2 অণু এটিপি পাওয়া যায়। কয় অণু এটিপি, মাত্র 2 অণু এটিপি পাওয়া যায়। অবাত শোষণে কয়টা এটিপি পাওয়া যায়, মাত্র 2টা এটিপি পাওয়া যায়। ঠিক আছে, অবাত শোষণে কয়টা এটিপি পাওয়া যায় ভাই, অবাত শোষণ হচ্ছে 2টা এটিপি পাওয়া যায়, এটা মনে রাখবা যে অবাত শোষণে কয়টা এটিপি পাওয়া যায়। এরপর আসো শ্বসনের প্রভাবক সমূহ, শ্বসন ক্রিয়ার প্রভাবক সমূহ। কী কী প্রভাবক লাগে, এই জিনিসগুলো সৃজনশীলের জন্য লাগে। ঠিক আছে, তো এখানে সালোক সংশ্লেষের মধ্যে এখানেও 2 রকমের প্রভাবক, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবকগুলো কী কী আছে ভাই, দেখো বাহ্যিক প্রভাবকগুলোর মধ্যে আছে হচ্ছে তোমার তাপমাত্রা। প্রথমটা কি, তাপমাত্রা। দেখো তাপমাত্রার মধ্যে কী বলছে, 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা শ্বসন হার কমে যায়, অর্থাৎ 20-এর নিচে এবং 45-এর উপরে শ্বসন হার কী করবে, কমে যাবে। তাহলে শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত, তাহলে শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা হচ্ছে 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত, 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে এরপরটা হচ্ছে অক্সিজেন। এরপরটার নাম কি ভাই, অক্সিজেন। তো এর অক্সিজেনটাও বাহ্যিক প্রভাবক, দেখছো। এরপর অবাত শোষণে পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে CO2 এবং H2 উৎপন্ন করে, কাজেই অক্সিজেনের অভাবে সবাত শোষণ কোনো ক্রমে চলতে পারে না, অর্থাৎ অক্সিজেন অভাব হলে সবাত শোষণ চলতে পারবে না। সবাত শোষণ তো অক্সিজেন লাগবেই, এই জন্য বলছে অক্সিজেনটা একটা বাহ্যিক প্রভাবক। এরপরে দেখো এরপরটা কি, এরপরটা হচ্ছে পানি। এরপরটা কি, এরপরটা হচ্ছে পানি। দেখো পরিমিত পানি না থাকলে তাও হবে না, যেমন আমরা বলছি পানি লাগবে। এরপর হচ্ছে আলো। এরপরটা কি, আলো। শ্বসনের জন্য আলোটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এরপরটা কি, কার্বন ডাইঅক্সাইড। এরপর হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবকগুলো। এরপরে কি ভাই, অভ্যন্তরীণ প্রভাবকগুলো। অভ্যন্তরীণ প্রভাবকগুলো দেখো, অভ্যন্তরীণ প্রভাবকগুলোর মধ্যে কী কী পাবো আমরা, প্রথমটা আছি খাদ্যদ্রব্য। ঠিক আছে, দেখো আমরা যত বেশি খাদ্যদ্রব্য খাবো, অত শ্বসনিক বস্তু ওই যে শর্করা, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলো যত বেশি হবে তত আমার শ্বসন বেশি হবে। ঠিক আছে, এটাই বলছে। এরপরে দেখো এরপরটা হচ্ছে উৎসেচক, অর্থাৎ আমাদের কোষের ভিতরে যে এনজাইমগুলো থাকবে বা উৎসেচকগুলো থাকবে, ওগুলো যত বেশি কাজ করতে পারবে তত বেশি আমার শ্বসনটা হবে। ঠিক আছে, এরপর হচ্ছে কোষের বয়স। এরপরটা কি ভাই, এরপরটা হচ্ছে কোষের বয়স। এখন দেখো তোমার অল্প বয়সী একদম ছোটো বাচ্চারা কি সবচেয়ে বেশি ভালো কাজ করতে পারে, পারে না। আমার বয়স্করা ভালো কাজ করতে পারে, পারে না। মধ্যবয়স্ক যারা তারা হচ্ছে ভালো কাজ করতে পারে। তো দেখো এখানে এটাই বলছে যে কোষের বয়স বলতে এটাই বোঝাইছে। এরপর দেখো অজৈব লবণ। এরপরটা কি, অজৈব লবণ। এই অজৈব লবণগুলো কাজ করে। এরপর হচ্ছে তোমার কোষ মধ্যস্থ পানি। কোষ মধ্যস্থ পানিগুলো তোমার এই অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে, এই প্রভাবকগুলো থেকে আসলে নামগুলো ভালো মতো মনে রাখবার, তেমন কিছু লাগবে না, এই জন্য আমি ভালো মতো মানে জাস্ট নামগুলো বলে দিচ্ছি আর কি, বুঝছো। আচ্ছা এরপরে দেখো শ্বসনের গুরুত্ব। এই শ্বসনের গুরুত্বটা পড়বা, গুরুত্বটা ইম্পর্টেন্ট আছে মোটামুটি। ঠিক আছে, তো এরপরে দেখো এখানে শ্বসনের গুরুত্বটা থেকে তুমি কী কী পড়বা, শ্বসন প্রক্রিয়া উৎপন্ন শক্তি দিয়ে জীবের সব ধরনের ক্রিয়া বিক্রিয়া এবং কাজকর্ম পরিচালিত হয়। ঠিক আছে, একটা গুরুত্ব। শ্বসনে নির্গত CO2। দেখো শ্বসনে নির্গত CO2 জীবের প্রধান খাদ্য শর্করা উৎপাদনের জন্য সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়। দেখো শ্বসনে যে CO2টা নির্গত হয়, হ্যাঁ, এই CO2টাকেই
এই সালোক সংশ্লেষণের জন্য ব্যবহৃত হয়, শর্করা উৎপাদনের জন্য, ঠিক আছে। ওই যে সালোক সংশ্লেষণ CO2 ব্যবহৃত হয় না, তো এই যে CO2টা শ্বসনে নির্গত হয়, ঠিক আছে। এরপর দেখে এই প্রক্রিয়া উদ্ভিদে খনিজ লবণ পরিশোধনে সাহায্য করে, যা পরোক্ষ উদ্ভিদের বৃদ্ধি এবং জৈবিক ক্রিয়া চালু রাখে। এরপর দেখো কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি এবং কিছু আনুষঙ্গিক পদার্থ শ্বসন প্রক্রিয়া থেকে আসে, তাই বলা যেতে পারে প্রক্রিয়া জীবের দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এই প্রক্রিয়া বিভিন্ন উপক্ষার ও জৈব অ্যাসিড সৃষ্টিতে সহায়তা করে, জীবনের অন্যান্য জৈবিক কাজেও সহায়তা করে, ঠিক আছে। এরপর দেখো কিছু কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। দেখো কিছু কিছু ব্যাকটেরিয়া কী করে, অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, অর্থাৎ অক্সিজেন থাকলে তারা মরে যাবে। এদের শক্তি উৎপাদনের জন্য একমাত্র উপায় হলো অবাত শোষণ। দেখো এরা অক্সিজেনে বাঁচতে পারে না, তো অক্সিজেন ছাড়া কোনটা হয়, অবাত শোষণ। এই প্রক্রিয়া ইথাইল অ্যালকোহল তৈরি হয়, যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। ইথাইল অ্যালকোহল অর্থাৎ অবাত শোষণের মাধ্যমে কী হয়, অবাত শোষণে যে বলছিলাম না জৈব যৌগগুলো, ইথাইল অ্যালকোহল তৈরি হয়, যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। এরপর দেখো ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে দই পনির ইত্যাদি উৎপাদিত হয়। তাহলে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনটা অবাত শোষণের মাধ্যমে হয়, ঠিক আছে। ওই যে ল্যাকটিক অ্যাসিড অবাত শোষণে তৈরি হয়। এরপর দেখো রুটি তৈরিতে, রুটি তৈরিতে এই প্রক্রিয়া ব্যবহৃত হয় অবাত শোষণটা। দেখো ইস্টের অবাত শোষণের ফলে অ্যালকোহল এবং CO2 গ্যাস তৈরি হয়, ঠিক আছে। ইস্টের অবাত শোষণের ফলে কী হয়, অ্যালকোহল এবং CO2 গ্যাস তৈরি হয়। এই CO2 গ্যাসের চাপে রুটি ফুলে গিয়ে ফাঁপা হয়। তো এই যে শ্বসনের গুরুত্বটা, শ্বসনের গুরুত্বটা হচ্ছে তুমি ভালো মতো রিডিং করবা, কারণ হচ্ছে শ্বসনের গুরুত্বটা তোমার ওই সৃজনশীলে লেখার জন্য। তুমি গুরুত্ব এগুলো হচ্ছে তুমি আসলে নিজে কতটুকু বুঝছো বোঝার উপরে লিখবা। এটা যেমন তুমি লিখবা যে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, যে ওই যে CO2গুলো পরিবেশ থেকে CO2গুলো পরিবেশ থেকে গ্রহণ করে ফেলে, তো এগুলো এইভাবে লিখবা আর কি, ঠিক আছে। তো আমাদের আসলে এই চ্যাপ্টার এখানেই শেষ। এখন তোমাকে আমি একটা জিনিস দেখাই, দেখো এখানে MCQ দেখো, এই যে MCQটা দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উপজাত হিসেবে কোনটি নির্গত হয়। দেখো শর্করাটা আমরা তৈরি করি, তাহলে এটা উপজাত না। এখানে হচ্ছে এই উপজাত হিসেবে নির্গত হচ্ছে তোমার অক্সিজেনটা, ঠিক আছে, বাই প্রোডাক্ট হিসেবে। ওই যে আমরা বলছিলাম বাই প্রোডাক্ট হিসেবে কী তৈরি হয়, বাই প্রোডাক্ট হিসেবে তোমার অক্সিজেনটা তৈরি হয়। এরপর দেখো শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু ATP তৈরি হয়, শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু ATP তৈরি হয়। আচ্ছা আমি একটু জিনিস দেখি। আচ্ছা এখানে দেখো অক্সিজেন এবং পানি হচ্ছে তোমার বাই প্রোডাক্ট হিসেবে, উপজাত দ্রব্য হিসেবে তৈরি হয়। কিন্তু তোমার এই অপশানে দেখো, অপশানের মধ্যে হচ্ছে তোমার দুইটা জিনিসই দিয়ে দিছে। দেখো এখানে অক্সিজেনও দিছে, পানিও দিছে, তাহলে তোমার এখানে যে কোনো একটা দাগাইলে হবে। হোপসো এখানে তোমার অক্সিজেনটা দাগাবা। আচ্ছা দেখো এরপরটা দেখো, শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু ATP তৈরি হয়। ওই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু ATP তৈরি হয় বলছে না, এই যে দেখো 8 অণু, 10 না কিন্তু, নট 10। দেখো তুমি অনেক হিসাব করবে এভাবে, যে 2টা NADH2 সমান 6টা ATP, তারপর হচ্ছে এই 4টা ATP, তাহলে টোটাল 10টা। না, এই 4টা থেকে 2টা খরচ হয়ে যায়, তাহলে বাকি 2 থেকে 2টা, তাহলে 6 2 8টা, তাহলে অ্যান্সার হবে এটা, ঠিক আছে। দেখছো প্রশ্নগুলো আসছে যে। আচ্ছা তাহলে আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর যদি ক্লাসটি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আমাদের কোনো কিছুতে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব।